অধরা হাসফাঁস শুরু করে দিল। রুদ্র কতটা কাছাকাছি রয়েছে, অস্বস্তি হচ্ছে ওর। আবার রুদ্র বলছে অস্বস্তি না লাগলে অভ্যস্ত হবি কী করে। রুদ্র বাঁকা হেসে বলল, তোকে এখন একটা চুমু খায়। অধরা প্রায় কাঁদো কাঁদো মুখ করে বলল, আর এরকম করব না, ছেড়ে দিন। কথা সেটা না, আমি চুমুর কথা বলছি। হ্যাঁ, আসলে ওই যে আব্বু ডাকছে আমাকে। রুদ্র অধরার মুখপানে তাকিয়ে রইল। কতটা মায়াবী লাগছে। আর জোর করে ভালোবাসা নেওয়া থেকে একটু অপেক্ষা করা মন্দ নয়। রুদ্র অধরাকে ছেড়ে দিল। অধরা উঠে দাঁড়িয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে রুমে পা দিবে, ঠিক তখন রুদ্র উঠে দাঁড়িয়ে নিকিট কণ্ঠে বলল, এমন তো নয় যে ভালোবাসি না। তাহলে ভালোবাসিস বলতে? কিসের সমস্যা তোর? জানিস অপেক্ষা করা আমার ভালো লাগছে না। অধরা দাঁড়িয়ে গেল, হালকা পিছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, 1 মাসই তো হয়নি এসেছেন। ভালো না হয় এসেই বেসেছেন। কতদিনই আর হয়েছে। আর আমি যে কি, তুই থামলি কেন বল? কিছু না, আসছি। রুদ্র পুনরায় বসে মুচকে হেসে আওড়াল, আমার নামে তুই কবুল বলেছিস, এখনও আমারই বউ। তোকে আবারও কবুল বলাতে একটু বেহায়া নিজেকে হতেই হবে। তাহলে শুরু হোক। অধরা ঘুমিয়ে পড়ার আগে ফোনে একটা নাটক দেখছিল। সোহা পাশে শুয়ে দেখেছে। আদ্র কল দিল সোহার ফোনে। সোহা সেদিকে মনোযোগী হয়ে কলটা রিসিভ করে বলল, কতবার তোমাকে কল দিয়েছি, এখন ব্যাক করার সময় পেলে ঘুরতে এসেছি, তাই ফোনে প্রতি খেয়াল নেই। এই রাতের বেলায় ঘুরতে গিয়েছিলে? কোনো মেয়ে কি আশেপাশে ছিল? আদ্র রেগে গিয়ে বলল, তোর মাথায় ভালো চিন্তা আসে না? এরপর আর কল দিবি না বলে আদ্র কল কেটে দিল। কই ভেবেছিল সোহার সাথে ভালো করে কথা বলবে, কিন্তু এমন এমন কথা বলে মাথা রাগ উঠে যায়। সোহা এখন বুঝতে পারছে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু ওই বা কী করবে। সারাদিন কথা বলেনি, দেখেনি, মনে সন্দেহ আসতেই পারে, তাই বকবে। সোহা আদ্রাকে বলল, আপু আদ্র ভাইকে একটু কল দাও না। তোর ফোন দিয়ে দে। ধরছে না। তোমার ফোন দিয়ে কল দিলে ধরবে নিশ্চয়। অধরা কল দিল। প্রথমে 2বার ধরল না, পরের বারে ধরল। অধরা কথা বলল না, সোহাকে দিয়ে দিল। ওদের মাঝে ওর কথা বলা ঠিক হবে না। সোহাকে বলল ব্যালকনিতে গিয়ে কথা বলতে। ও উঠে ব্যালকনিতে গিয়ে অধরাকে বলল, ভাইয়া আমি সরি, আর বলবো না। এমন কথা প্রমিস? তুই কথা বলো, মনে রাখিস। এরপর বললে ওই ঝিলিককে বিয়ে করে নেব। না, আমি কোনোদিনও বলবো না। তুমি প্লিজ ফিরে এসো। ভালো লাগছে না আমার। আমি আর তোমার কথা অবাধ্য হব না। যা বলবে তাই করব। ঠিক আছে, রাখছি। ঘুমিয়ে পড় এখন। তার আগে বলো, তুমি আর রাগ করে নেই? আদ্র হালকা হেসে বলো, তোর উপরে রাগ করে থাকতে পারি? রাগ করে নেই আমি। তুই ঘুমিয়ে পড়। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। সোহা রুমে ফিরে মিটি মিটি হাসতে হাসতে ফোনটা অধরার দিকে এগিয়ে দিল। অধরা মুখ বাঁকিয়ে বলল, তোর ঢং দেখলে। ভাই কক্সবাজারে কি শুরু তোর প্রেমিক ঘুরতে গিয়েছে? সেখানে কত হাজার হাজার মানুষ, মেয়ে তো থাকবেই। আর জানিস না এরকম কথা পছন্দ করে না আদ্র ভাই। তোকে কতবার বুঝিয়েছি। আর এরপর আমাকে যদি বলিস আদ্র ভাইকে বোঝাতে, তাহলে তোর খবর আছে। সোহা অধরাকে জড়িয়ে ধরে বলল, সরি আপু, ভুল হয়ে গিয়েছে। আর বলবো না, আমার লক্ষ্মী আপু তুমি। অধরা ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলো। রুদ্র স্টোরিটা চোখের সামনে আসতে হতবাক। ক্যাপশনটা দেখে কি প্রতিক্রিয়া দেখাবে ভেবেই পেল না। পরপর আর কয়েকবার স্টোরি দেখে লাভ রিয়েক্ট দিয়ে মুচকি হাসলো। সকালবেলা অধরার ঘুম ভাঙতে আড়মোড়া ভেঙে উঠে বসলো। সোহা উঠে বসলো। অধরা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আর সোহা চলে যাওয়ার আগে বিছানা গুছিয়ে রেখে চলে গেল। অধরা ওয়াশরুমকে বেরিয়ে বিছানা গোছানো দেখে হেসে বিড়বিড় করে বলল, পাগল একটা, বিছানা গোছাতে হবে কেন? আমি গুছিয়ে রাখতাম। অধরার মনটা আজ বেশ ফুরফুরে, মেজাজটা ভালো। সোজা চলে গেল কিচেনে কফি বানাতে। প্রথম কাপ কফি বানিয়ে নিয়ে এলো আরিফ নেওয়াজের জন্য। এরপর আবার আরেক কাপ কফি নিয়ে গেল রুদ্রের জন্য। 2 দিন ধরে অধরা কফি নিয়ে আসে না বলে রুদ্র আজকে আর অ্যালার্ম দিয়ে রাখেনি। গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে অধরা এসে আজকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। রুদ্র ধরফরিয়ে উঠে দরজা খুলে দিল। অধরা রুমে ঢুকেই রুদ্রকে দেখে প্রথমে বলে উঠল, আপনার লজ্জা বলতে কি নেই? রাতে কেউ খালি গায়ে ঘুমায়?
আমার অভ্যাস, এতে লজ্জার কি আছে? কি অবান্তর কথা বলছিস? তবু আর শীতের দিনে কি এভাবে ঘুমায়? শীত লাগে না? রুদ্র প্রতি উত্তর করল না। এই নিয়ে উত্তর দেওয়া বেকার। ও বলল যে অভ্যাস, তাও বলে শীত লাগে না। ও সোজা ওয়াশরুমে চলে গেল। আবার কি যেন মনে হলো, তাই দরজার সামনে এসে বলল, এই শীতটা কোনোভাবে পার করছি। গরিব মানুষ বুঝছিস তো? তবে এরপর শীতে তুই আমার সাথে থাকবি, তোকে জড়িয়ে ধরে থাকবো, তাহলে আর শীত লাগবে না। অধরা এগিয়ে এসে বলল, আপনার কি আমাকে কুপ্রস্তাব দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? দিনে রাতে যখন সুযোগ পান তখন আজে বাজে কথা বলেন। রুদ্র সে কথা গায়ে মাখল না, আরও উৎফুল্ল কণ্ঠে বলল, এখন তো বলি, এরপর প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এই জানতো কফি ঠান্ডা হলো। রুদ্র দরজা লাগিয়ে দিল। অধরা বিছানায় গুছিয়ে নিয়ে চলে গেল। থাকলে আবার কুপ্রস্তাব দিবে, থাকা যাবে না। অধরা রুমে এসে ফোনটা নিয়ে নিচে নেমে যায়। সোফায় এসে বাবার পাশে বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত হলো। আরিফ নওয়াজ তিনিও বসে ফোন দেখছিলেন। অধরা কিছু শাড়ি দেখছিল, আবার অন্যান্য ড্রেস দেখছিল। একটা আনারকলি পছন্দ হলো। একই কালারের দুটো অর্ডার করলো। একটা সোহাকে দিবে, ওর ভাই বোন নেই, সেই হিসেবে অধরাই দিবে। আবার সোহারও যা কিনে অধরার জন্য রেখে দিবে। অধরা দুটো আনারকলি আর একটা শাড়ির অর্ডার করলো। ও আবার শাড়ির প্রতি খুব টান। এবারও অর্ডার করার সময় ওর বাবা নাম্বারই দিয়ে অর্ডার করলো। অর্ডার করার শেষ হলে দেখে দেখে ওর বাবাকে দিকে তাকাচ্ছিল। আরিফ নওয়াজ অধরার দিকে তাকিয়ে বলো, কিছু বলবে? অধরা টেরি স্মেল দিয়ে বলল, কিছু খাবে এনে দিন। আরিফ নওয়াজ ভাবুক হয়ে গেল। অধরা ও মায়ের দিকে একবার তাকিয়ে আরিফ নওয়াজকে বলে, আপু, 3টা ড্রেস অর্ডার করেছি। আরিফ নওয়াজ মাথা নাড়িয়ে বলো, ঠিক আছে, আমার নাম্বার দিয়ে রাখো। দিয়েছি আম্মুকে? বলো না বকবে, বললে 2 দিন পরে এত ড্রেস লাগে। আরিফ নওয়াজ গাছাড়া ভাব নিয়ে বলো, শুধু বকে দেখুক, তোমার আম্মুর খবর করে ফেলবে। আনিমা কিচেন থেকে শুনলেন, কিছু বললেন না। সবসময় মেয়েকে আবার শাসন করা ভালো নয় বলে চুপ রইলেন। দ্রুত নিচে এলো, ইচ্ছে করে আরিফ নওয়াজের পাশে বসলো। অধরা তাকাতে রুদ্র মুচকে হেসে চুমি ইশারা করলো। অধরা ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকালো। কিছু সেকেন্ড পর আবারও তাকালো রুদ্রের দিকে। রুদ্র এবার চোখ মারল, সাথে আবার চুমু ইশারা করলো। অনিমা ওদের দুজনকেই দেখেছেন। আরিফ নওয়াজ আর চোখে রুদ্রকে দেখছে। রুদ্র আবারও ইশারা করলো। অধরা আলগোছে উঠে গেল, না হলে বেজা লজ্জা পড়ে যাবে। ও ধীর পায়ে চলে গেল বাড়ির বাইরে। রুদ্র উঠে চলে গেল ওর পিছু পিছু। এখন সবাইকে দেখে দেখে এমন করবে, অধরার যেন যে বেহায়া হতে পারে, সবাইকে তা দেখিয়ে দেবে। অধরা বাগানে এসে দাঁড়িয়ে আছে। রুদ্র পেছন থেকে ওর 2 কাঁধে হাত রাখলো। অধরা ছিটকে উঠে রুদ্রের থেকে 2 কদম দূরে দাঁড়ালো আর বলল, ওভাবে ওখানে এমন ইশারা করলে কেন? সবাই দেখলে কী ভাব? রুদ্র নিজের 2 হাত পিছনে নিয়ে শয়তানি হাসি বলল, আই লাভ ইউ। তোকে পেতে এখন থেকে কুপ্রস্তাবের পাশাপাশি যেন তেন ইশারা নয়, ইশারাই দেব। তাও আবার সবাইকে দেখিয়ে দেখিয়ে। প্রমিস করলাম তুই নিজেও অতিষ্ঠ হয়ে বলবি, রুদ্র ভাই, আর ইউ ম্যারি মি অ্যান্ড আই লাভ ইউ। অধরা দাঁত চেপে রুদ্রের বুকে ধাক্কা মেরে বলল, কখনো তা হবে না। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, দেখাই যাও। আর আমি যখন প্রমিস করে ফেলেছি তখন তো পূরণ করেই ফেলবো, ইনশাল্লাহ। দুপুরের দিকে অধরা রুকাইয়ার সাথে সাথে কাজ করে দিচ্ছিল বলবে। রুকাইয়া আজ তার সব শাড়ি রোদে দিয়েছিল এবং সেগুলো একা একা সেগুলো ভাঁজ করতে পারছে না বলে অধরাকে ডাকলো। অধরা শাড়ি ভাঁজ করে রাখছিল বিছানায়, আর ওর বড় আম্মুকে বলছিল, জানো বড় আম্মু, আমারও এতগুলো শাড়ি হবে, সেগুলো সব গুছিয়ে রেখেছি, সবগুলো নতুন। 1 দিন কি 2 দিন পরেছি, আম্মুকে দেখাইনি, দেখলে বকবে, কিন্তু তাতে কে বোঝাবে? শাড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না। রুকিয়া রসিকতা করে বলো, বিয়েটা হোক, বিয়ের পরে যেন শাড়ি পরতে হয়। আমার সমস্যা নেই, শাড়ি আমার খুব ভালো লাগে। এরপরে রুকিয়া অধরাকে বললেন,
যেগুলো শাড়ি ভাঁজ করা হয়েছে সেগুলো কাবাটে তুলে রাখতে অধরা সেগুলো কাবাটে রাখতে গেল এবং সেখানে একটা শাড়ি প্যাকেট করা দেখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, বড় আম্মু, এটা ভিতরে কি শাড়ি? রুকেয়া কাবাটের দিকে তাকিয়ে বলল, ওটাই শাড়ি। ও স্পেশাল বলছি? রুকেয়া হেসে বললাম, ওটা রুদ্র বইয়ের জন্য। ও অধরা চুপচাপ শাড়িগুলো ভাঁজ করে রাখলো। আল্লাহ ভালো জানে রুদ্র বউ কে হবে। অধরা ভাবতে ভাবতে রুমে এলো, রিডিং টেবিলে বসে একটা বইয়ের পিছনে থেকে একটা চাবি বের করলো। এরপর সেটা দিয়ে রিডিং টেবিলের ড্রয়ার খুলে ওর ডায়েরিটা বের করলো। কিছু কথা লিখলো, আবার আগে কিছু কথা পড়লো। বিকেলে রুদ্র ফিরল অফিস থেকে। রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে ঢুকলো। অধরা রুদ্রকে এক নজর দেখার জন্য রুমের বাইরে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বের হলো শুধু একটা তাওয়ালা পরে আর গুনগুন করে গান গাচ্ছিল। রুদ্র দেখা আগে অধরা পিছিয়ে সরে যেতে ধাক্কা খেলো ফুলদানির সাথে। কাছের ফুলদানিটা পরে ভেঙে গেল। অধরা নিচে বসে কাজগুলো তুলছিল। ওর মা দেখলো নিশ্চয় ক্লাবে। রুদ্র আচমকা এখন শব্দ করে রুম থেকে বেরিয়ে এলো। অধরাকে কাজ তুলতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি করছিস তুই খালি হাতে? কাজ তুলছিস কেন? অধরা পেছনে ফিরে তাকালো। রুদ্র ধমক দিয়ে বলল, ওঠ, মাথার চেঞ্জ নেই, খালি হাতে কেউ কাজ ধরে? অধরা উঠে দাঁড়ালো। সোয়া রুম থেকে বেরিয়ে রুদ্র অধরাকে একসাথে থেকে আবার কি যেন মনে করে রুমে ঢুকলো। অধরা উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে ওই যে এখান দিয়ে বিড়াল যাচ্ছিল, বিড়ালই ফেলে দিয়েছে। রুদ্র ভাবুক গলায় বলল, বুঝেছি কোন বিড়াল ফেলেছে। এই বাড়িতে একটা আতঙ্কের নাম বিড়াল আছে, সে ফেলে দিয়েছে। কথাটা অধরার গায়ে লাগলো। সাথে সাথে রেগে বলো, সবসময় আমাকে আতঙ্ক আতঙ্ক বলেন কেন? আমি কি তোকে কিছু বলছি? আমি বলেছি বিড়ালকে, তা তো গায়ে লাগলো কেন রে? তুই কি তাহলে এসে উকি দিচ্ছিলি? মোটেও না। আপনাকে কেন উকি দিয়ে রাখতে যাব? আর নিজেকে সবসময় এত এক্সপেন্সিভ ভাবেন কেন? চোর কোথাকার। রুদ্র নাক মুখ কুচকে নিয়ে বলল, কি চোর? তোর কোন দিক দিয়ে মনে হয় আমি চোর? অতটা ঝাড়ি মেরে বলল, এত কিছু হিসাব নিকাশ দিতে পারবো না, আপনি আমার কাছে চোরই। রুদ্র রেগে গিয়ে বলল, আবার চোর বলছিস? রাখুন তো, এখন রুমে গিয়ে চুল মুছ, আর আমার সামনে যখন তখন খালি গায়ে আসবেন না তো। রুদ্র বাঁকা হেসে বলল, কেন আমাকে খালি গায়ে দেখলে তোর মাথায় কি অন্য কিছু ঘোরে নাকি? অথরা নাক মুখ কুচকে বলল, আপনার মাথায় কি খারাপ কথা ছাড়া আর কথা আসে না? আপনার সাথে ভালো কথা বলা বেকার। গেলাম, থাকুন আপনি। অধরা চলে গেল। রুদ্র মুচকি হাসতে হাসতে ভেজা চুলগুলো ঝাড়ি মারল। রুমে ফিরে এসে সাদা রঙের শার্টটি আর কালো ফুল প্যান্ট পরে নিল। শার্টের কালার ভেঙে চুলগুলো মুছল। অধরা রুমে ফিরে নিজের মাথা নিজে গাঁটটা মেরে বসে রইল। এক এক সময় কী যে করে বসে বুঝে না। এখন নিশ্চয় রুদ্র খেতে নিচে যাবে। সেই অনুযায়ী অধরা ফোনটা নিয়ে নিচে চলে এলো। সোফায় বসে ফোনটা দেখার বাহানা করে রুদ্রকে দেখবে। রুদ্র নিচে এলো খেতে। রুকাইয়া খাবার বেড়ে দিল। অধরা ফোন নিয়ে নাটক দেখছে। তখন ভিডিও কলে আদ্র কল দিল। অধরা কল রিসিভ করতে আদ্র সামনে সিফুড দেখে অধরাকে বলো, এই দেখ, তোকে রেখে সিফুড খাচ্ছি। অধরা রাগের গাল ফুলিয়ে বলল, ঢং আবার দেখাতে হবে কেন? খাও খাও, পেট খারাপ করবে। তা করবে না, তোর হাতে পায়েস খেয়ে যখন পেট খারাপ করেনি, তাহলে এসব খেলেও কিছু হবে না। অধরা রুকাইয়াকে বলো, বড় আব্বু দেখো, তোমার ছেলে আমাকে দেখিয়ে দেখে খাচ্ছে। রুকাইয়া এগিয়ে এসে আদ্রকে বললেন, আদ্র, সিফুড কি পার্সেল করে আনা যায়? আবার অনেক পেজে দেখলাম পাওয়া যায়, যদি পারিস ওখান থেকে ব্যবস্থা করে নিয়ে আয়। আদ্র হেসে বলল, আমি এত দাম দিয়ে কি ওই ঝড়কুটের জন্য আনতে পারবো না। ও কি কম মারে আমাকে? আমি কেন ওর জন্য আনতে যাব? অধরা রেগে গিয়ে বলো, আমার ফোনে কল দিয়েছ কেন? কেটে দাও। অধরা নিজেই ফোনটা নিয়ে কেটে দিল। এরপর এখনও রাগ কিসে খাটাবে সেটাই খুঁজতে লাগলো। পরক্ষণে দাঁত চেপে বলল, শুধু বাড়িতে আসুক তোমার ছেলে, হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। তোমার ছোট ছেলে একটা ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী। রুদ্র খিলখিলিয়ে হেসে বলো, এগুলো বকা হলো? অধরা গম্ভীর কণ্ঠে বলো, আপনিও একটা চোর।
রুদ্র হাসি যেন থামছে না। অধরার আগে গটগট করে চলে গেল উপরে। রুকাই এতক্ষণ হাসি আটকে রেখেছিল খুব কষ্টে। ও চলে যেতে তিনি হেসে উঠলেন। এতগুলো কি বকা হলো? আর কোনো নাম পেল না। শেষ বড় ভাই কপালে চোর উপাধি দিয়ে ছোট ভাইয়ের উপর টাকা ছিনতাইকারী মাদক ব্যবসায়ী উপাধি বসিয়ে দিল। রুদ্র খাওয়া দাওয়া শেষ করে অধরার রুমে এলো। ও অন্যমনস্ক হয়ে ডায়েরিটা সামনে নিয়ে বসেছিল। রুদ্র চুপি চুপি এগিয়ে এসে ডায়েরিটা খুঁজে নিল। অধরার ধ্যান থেকে বেরিয়ে ডায়েরিটা বুকে জড়িয়ে বলল, ডায়েরি ধরবেন না কেন? পার্সোনাল বুঝি? খুব পার্সোনাল। দেখা যাবে না? বেশ, রেখে দাও যত্ন করে। রুদ্র না করলো না ঠিক, কিন্তু ওর কৌতূহল ডায়েরিটার ওপর। কী আছে ওই ডায়েরিতে? ভাবতে ভাবতেও বলল, অধরা, ওটা কি তোর সুখ দুঃখের কথা লিখে রাখিস নাকি রে? ওসব ছাড়ো, কিছু বলতে এসেছেন? বলুন, আই লাভ ইউ। তারপর কি? রুদ্র কপাল কুঁচকে বলো, তারপর আবার কি? আই লাভ ইউ টু বল। এত বড় হয়েছিস, এখনো বলে দিতে হয়? অতটা মুখ ভেঙচি দিয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র আরও ওকে খোঁচানোর মতো কথা বলে চলে গেল। এরপরে অধরা সেই ডায়েরিটা জাগা মতো রেখে চলে গেল নিচে। রাতের খাবার খেয়ে অধরা ও বাবার রুমে এসেছিল। ওর বাবার সাথে একসাথে বসে কথা বলছিল। কথা বলতে বলতে আনিমার রুমে ফিরে অধরাকে খেয়াল করে দেখলেন ঘুম ঘুম ভাব হয়েছে। তিনি অধরাকে বলেন, শুয়ে পড়তে রাত হয়েছে। অধরা ফোনটা রেখেই চলে গেলেন। আসলে খুব ঘুম পাচ্ছে। বিকেলে আবার অ্যালার্জির ওষুধ খেয়েছিল। যতবারই অ্যালার্জির ওষুধ খায় তারপর থেকে যে ঘুম পায়। আরিফ নেওয়াজ অধরার ফোনটা খেয়াল করে আনিমাকে বলো, আনিমা, তোমার মেয়ে ফোনটা রেখে গিয়েছে। ও থাকুক, সকালে নেবে, এখন ঘুমাক। ঠিক আছে। রাত 1টা ছুঁয়েছি। সবাই তখন গভীর ঘুমে। অধরা ঘুমিয়ে, রুদ্র চোখে ঘুম নেই, ছাদে বসে আছে, সাথে ফোনে গান শুনছে। আর খুব করে চাইছে এই সময় যদি অধরা আসতো কতই না ভালো হতো। রুদ্র অধরাকে কল দিল। ফোনটা ছিল আরিফ নেওয়াজের বালিশের পাশে। ফোনটা বেজে উঠে তিনি সজাগ হলো। ফোনটা হাতে নিয়ে উঠে বসলো। নাম্বারটা সেভ করা নেই, তাই কপালে ভাঁজ ফেলে বসেও রইলেন। আবার যদি কল আসে তাহলে ধরবে। আনিমা উঠে বসলেন। রুদ্র আবারও কল দিল। আরিফ নেওয়াজ রিসিভ করে কানে নিলেন। রুদ্র ওপাশ থেকে বললেন, কি মানুষ রে তুই? ওই পাশে তোর অভাবে ঘুম আসছে না, আর তুই এত ঘুমাস কি করে? আয় না একটু ছাদে, একটু কুপ্রস্তাব দে, সাথে ইশারাও। আনিমা শোনো না শোনার ভান করে শুয়ে পড়ল। আরিফ নেওয়াজ দাঁতে দাঁত চেপে রইল। রুদ্রকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে গেল। আবার কি মনে করে এসে বিছানায় শুয়ে পড়লেন। রুদ্র আবার কল দিল। আরিফ নেওয়াজ আবারও কল ধরলেন। রুদ্র উদ্বিগ্ন কণ্ঠে বলেন, কিরে, কথা বলছিস না কেন? খুব ঘুম দেখাচ্ছিস? একবার বিয়েটা করতে দে, তারপর ঘুম বের করবি। আরিফ নেওয়াজ কী বলবে, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ছেলেটা লাজ লজ্জা নেই বলেই চলে। কলও কেটে দিতে পারছে না, আবার কল দিচ্ছে। আরিফ নেওয়াজ শেষে গলা খাকারে দিয়ে বললেন, রুদ্র রুমে এসে ঘুমিয়ে পড়ো। রুদ্র কিছু সেকেন্ডে যেন নিকেট বেঁধে রইল। এরপর শয়তানি হাসিতে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, আপনার মেয়ে কোথায়? আরিফ নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলেন, রাত হয়েছে, জামাই বাবা রুমে ঘুমিয়ে পড়ো বলে কলটা কেটে দিল আরমান নেওয়াজ। রুদ্র বাঁকা হাসি দিয়ে চেয়ারে হেলান দিয়ে বস। আরিফ নেওয়াজের সকালটা শুরু হলো মেয়ের হাতে বানানো কফি দিয়ে। বেশ ঘুমট বেঁধে বসে কফি খাচ্ছেন। আনিমা রাত থেকে এ পর্যন্ত রুদ্র সেই কথা নিয়ে কিছু বলেনি তাকে। ওদের জামাই শ্বশুরের ঝামেলা ওরাই সামলাবে, এতে আনিমার বা কী বলবে। অধরা আরেক কাপ কফি বানিয়ে নিয়ে গেল রুদ্রের জন্য। আরিফ নেওয়াজ মেয়ের দিকে তাকিয়ে বলেন, অধরা, কফি এদিকে নিয়ে এসো। অধরা বাধ্য মেয়ের মতো ফিরে এসে দাঁড়ালো বাবার সামনে। আরিফ নেওয়াজ বললেন, কফিটা এখানে রেখে রুদ্রকে ডেকে নিয়ে আসো, একসাথে বসে কফি খাই। ঠিক আছে। অধরা চলে গেল। রুদ্র রুমে এসে দেখলো দরজার অর্ধেক খোলা। দরজা খুলে রুমে ঢুকতে দেখলো রুদ্র শার্ট পরল। অধরা পেছন থেকে বলে, কফি বানিয়েছি, নিচে আসুন। কেন তুই এলি? এ নিয়ে আসতি। আব্বু বলল কফি রেখে রুদ্রকে ডেকে আনে। ওমা, শ্বশুরাব্বু তাই বলেছে? চল যাই। এসব আবার কেমন কথাবার্তা? কেমন আবার তোর বাপকে আতঙ্ক বলে তুই খেপে যাস, তাই তো শ্বশুরাব্বু বলে রাখছে। আর রাতে যে কাহিনী হলো। রুদ্র থামলো। অধরা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি কাহিনী? রুদ্র রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কফি ঠান্ডা হলো, চল তো
অধরা পেছন পেছন এলো। রুদ্র এমন ভাব নিয়ে এলো যেন ও জানেই যে রাতে কী খাওয়া ছিল। আরিফ নেওয়াজ তখন গম্ভীর। রুদ্র কফিটা নিয়ে তার পাশে গিয়ে বসলো। আরিফ নেওয়াজ থেকে থেকে আর চোখে রুদ্রের দিকে তাকাচ্ছে। রুদ্র শয়তানি করে বলল, মেজো আব্বু ভালো আছে? অতরা সেখান থেকে কেটে বলল, না জানি রুদ্র মাথায় কি ঘুরপাক খাচ্ছে, আবার কি না কি বলে দেয়। এর থেকে ওর এখান থেকে না থাকাই ভালো। আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে বলল, রুদ্র দুপাটির দাঁত বের করে হেসে বলল, আমাকে জিজ্ঞেস করো। আরমান নেওয়াজ হাসার চেষ্টা করে বলল, কেমন আছো? অনেক ভালো, তবে তোমার মেয়েকে পেলে আরও ভালো থাকতাম। রুকায় কিচেন থেকে রুদ্র আরিফ নেওয়াজের বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা দেখে অনিমাকে বললেন, দুজনের মাঝে এত বন্ডিং ভালো হলো কবে থেকে? রাতে থেকে ভাবি। মানে? অনিমা আস্তে করে বলেন, রাতে অধরা ফোনটা আমাদের ঘরে ছিল। তোমার ছেলে রাতে 1টার সময় কল দিয়ে আমার মেয়েকে কি বলে জানো? না বাবা, আমি বলতে পারবো না। যে কথাগুলো বলেছে ওগুলো শুনে যে কেউভাবে ওদের বিয়ে হয়েছে। তোর আর বলতে হবে না রে, আমার ছেলে তো আমি বুঝতে পেরেছি কি বলেছে। অধরা বাবা এই নিয়ে দেখো কেমন গুমট বেঁধে আছে। ও এখন বুঝলাম। আজ অফিসে রুদ্র কাজের ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পেয়েছে তখনই আরিফ নেওয়াজের সাথে এরকমভাবে কথা বলেছে। বিকেলের দিকে রুদ্র ওর কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। ড্রয়িং রুমে অধরাকে দেখতে পেল হাত পায়ে নেল পালিশ নিবে মনে হয়। রুদ্র এগিয়ে এসে ওর হাতটা ইচ্ছাকৃতভাবে নাড়িয়ে দেয়। শুরুতেই নেল পালিশটা ভালোভাবে দিতে পারলো না। অধরা ঠান্ডা মেজাজে বলল, এটা কোনো কাজ করলেন? রুদ্র পাশে বসে আবদার করে বলেন, আমি দিয়ে দিই? আপনি পারবেন? আরে দে তো। অতরা নেল পালিশটা দিয়ে দিল। রুদ্র ভালো মতোই হাতে নেল পালিশ দিয়ে দিল। এরপর পায়ের দিকে হাত দিতেই অধরা একটু সরে গিয়ে বলল, ছি ছি, পায়ে হাত দিবেন না। হাত দিব না, জাস্ট নেল পালিশ দিব। লাগবে না, আমাকে দিন, আমি দিতে পারবো। রুদ্র কথা ছাড়াই দিয়ে দিল। অধরার পায়ে নেল পালিশ দিতে দিতে বলল, এর আগেও কি কাউকে নেল পালিশ দিয়ে দিয়েছে? দিয়েছিলাম একবার। অধরা সোজা হয়ে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে দিয়েছে? ওই বিদেশে একটা ফ্রেন্ডকে। দেশে কাকে দিয়েছেন? তোকেই প্রথম। অধরা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার ওই ফ্রেন্ড কেমন দেখতে? আমার থেকেও সুন্দরী কি? রুদ্র বিড়বিড় করে বলল, আতঙ্ক। আবার সন্দেহ করতেও জানে দেখছি। রুদ্র একটা ছবি বের করলো। ওইটা এই বিদেশি ফ্রেন্ড বলতে রুদ্র ক্লাসমেট, আবার ওর বন্ধু বউ। অধরা ছবিটা দেখে বলো, ঠিক আছে, বিশ্বাস হয়েছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছি। তুই? বাড়ির সবাই কোথায়? মা কই? বড় আম্মু আর আমার আম্মু দুজনে শপিং বলতে নিজেদের জন্য কিছু জিনিস আনতে গিয়েছে। আর সোয়া কোচিন থেকে আসেনি। রুদ্র অধরার কাঁধে একটু ধাক্কা দিয়ে শয়তানি হেসে বলল, তাহলে আমি আর তুই শুধু বাড়িতে। এখন তো কুপ্রস্তাব দিতেই পারি বল। অধরা চোখ রাঙিয়ে তাকিয়ে বলো, আপনাকে মানহানির মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব। তোর জন্য দুনিয়ায় যে কোনো জেলে যেতে রাজি। অধরা নীল পালিশ নিয়ে উঠে সিঁড়ির দিকে যেতে যেতে বলো, আমি এগুলো রেখে এসে খাবার বেড়ে দিচ্ছি, আর আপনাকে এরই মধ্যে খাবার টেবিলে রুদ্রবুকে ও বা পাশে হাত রেখে বলো, ভালো না বাসলে অন্তত একটা মামলা দিও প্রিয়, তারিখে তারিখে দেখাতে হবে। অধরা সিঁড়ি মাঝখানে দাঁড়িয়ে বলো, আপনাকে যাবজ্জীবন জেল দিব। রুদ্র হেসে বলল, তুই দিলে না করব না। সন্ধ্যার সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ এলো। দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে বসলো। আনিমা রুকাইয়া বাড়িতে এসে পড়েছে। আরিফ নেওয়াজ আশেপাশে তাকে রুদ্রকে খুঁজছে, কিন্তু ও বাড়িতে নেই। ইফতির সাথে দেখা করতে গিয়েছে। অদরাস্য ছাদে রয়েছে। ছাদের ফুল গাছ অপরিজনীয় ডাল পরিষ্কার গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা সরিয়ে রেখেছে, আর একটা গাছ লাগিয়েছে। এগুলো করতে করতে ওদের সন্ধ্যা হয়ে যায়। দুজনে কাজ শেষ করে ছাদের পানি কল থেকে হাত ধুয়ে ওখানে বসেছিল। সোহা আবার থেকে থেকে আদ্রর সাথে মেসেজ করছিল। অধরা কালকে থেকে আজ পর্যন্ত আদ্রর সাথে কথা বলেনি, খুব বড়সড় রাগই করেছে। রুদ্র কল দিল অধরার ফোনে। অধরা মুচকি হেসে কলটা রিসিভ করে কানে নিল। রুদ্র আগে কথা বলল না। কালকের মতো যদি আরিফ নেওয়াজ থাকে তখন আবার কি বলবে। অধরা হ্যালো বলতে রুদ্র মনে মনে হাঁপ ছেড়ে বলল, অধরা কি করছিস? ছাদে বসে আছ? তুই কি একা? না, সোহা আছে, একটু সাইডে যা তো। অধরা উঠে দোলনায় এগিয়ে বসলো। রুদ্র বলল, তোর সাথে ইপ্তি কথা বলবে। আমার সাথে? কি বলবো আমি? রুদ্র ইপ্তিকে ফোনটা দিয়ে দাঁড়িয়ে রইল। ইপ্তি শুরুতেই বলল, অধরা ভালো আছো?
আপনি ভালো। আসলে তোমার সাথে কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আসলে আমি সেদিন কথাগুলো যে বলেছিলাম তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, জাস্ট ঋতুকে বোঝানোর জন্য বলেছিলাম। কথাগুলোর জন্য যে তুমি কষ্ট পাবে সেটা কখনোই চাইনি। এজন্য আমি সরি অধরা। সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ওদের কথা হতে হতে রুদ্র একটু দূরে গেল। ইপ্তি অধরাকে বলল, অধরা আরেকটা কথা বলবো? বলুন। ইপ্তি অবনীলে বলে উঠল, রুদ্র তোমাকে অনেক ভালোবাসে। আমি ওর বন্ধু হিসেবে বলছি না। ও আগে কোনো মেয়েকে এতটা ভালোবাসেনি, বা সেরকম কোনো কিছু ওর জীবনে ঘটেনি। তোমাকেও এক দেখার পরই এত ভালোবাসবে আমিও ভাবতে পারিনি। খুব ভালোবেসেও তোমাকে। আমিও এই নিয়ে সেই দিন কথা বললাম ওকে, আর তুমি শুনে নিলে। আমি আবারও ওর জন্য সরি অদরা। অদরা হালকা হেসে বলল, ভাইয়া আর সরি বলবেন না, আমি কিছু মনে করিনি। রুদ্র এসে ইপ্তিকে বলল, কিরে কথা বলা হয়নি? হয়েছে। ইপ্তি অধরাকে বলল, অধরা যা বললাম সেগুলো সত্যি। তুমি কখনো ঠকবে না। আর কালকে আমার ফ্লাইট, আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া রইল আপনার জন্য। ভালোভাবে থাকবেন। তাহলে রাখছি। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ইপ্তি ফোনটা রুদ্রকে দিয়ে দেয়। রুদ্র অধরাকে বলল, তাহলে পরে কথা বলবো, রাখছি। আর মাকে বলে দিস রাত হবে ফিরতে। ঠিক আছে। রুদ্র কল কেটে দিয়ে গাড়িতে উঠে বসলো। ইপ্তিয়া উঠে ডেস্কে তাকে বলল, এখন বেলি ফুল আনতে গিয়েছিলি তাই না? অধরা ছাদ থেকে আসার আগ দিয়ে ঝরে যা গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দোলনায় আর প্লাসে লিখে রেখে গেল, ও আর রুদ্র নামে ফার্স্ট লেটার। কিন্তু কি যেন মনে করে লেখাটা নষ্ট করে দিল চোর। আর লেখা পড়ে নিজ হাসতে হাসতে সোহার কাছে এলো। আদ্র আবার কলে ছিল। সোহা বলো, আদ্র ভাই কথা বলবে তোমার সাথে। অধরা সুযোগ হাতছাড়া করলো না, মুখের উপর বলে দিল, আমি কেন কথা বলবো? ও কম মারে আমাকে? আদ্র ওপাশ থেকে বলো, বাড়ি গেলে আরো মার খাবি। অধরা বলল, এসো না শুধু, আমি সবাইকে বলে দিব তোমরা প্রেম করছো। রাতে যখন রুদ্র ছাদে এলো তখন দোলনায় বসতে গিয়ে চোর আর লেখাটি দেখে কিছুক্ষণ ভাবলো এটা মানে কি। পরক্ষণে মনে পড়লো অধরা ওকে চোর চোর বলে, আর এখানে ওর নামে ফার্স্ট লেটারও লিখে রেখে গিয়েছে। রুদ্র পাপড়িগুলো সরিয়ে বসলো। এরপর অধরাকে কল দিল। অধরা রিসিভ করলো। রুদ্র কয়েক সেকেন্ড চুপ রইল। এরপর অধরার কণ্ঠ পেয়ে বলল, অধরা হ্যাঁ বলু। কি করছিস? শুয়ে পড়বো এখন। ও খেয়েছিস? আপনি? আচ্ছা, সোহা তোর পাশে শুয়েছে কি? না তো। তাহলে একটু ছাদে আয়, একটা জিনিস দেখাবো। পারবো না এখন, ছবি তুলে দেন দেখি। না তুই আয়, আমি একা একা জিনিসটা দেখছি তাই তোকে ডাকছি। বেশি সময় লাগবে না, জাস্ট আসবি, দেখবি, চলে যাবি। ঠিক আছে, আসছি। অধরা ফোনটা রেখে চলে গেল ছাদে। রুদ্র অধরার পাশে বসতে বলে, অধরা বলো, কি যেন দেখাবেন বলেছিলেন? কই কি দেখাবো? আপনি না বললেন আমার পাশে বস, তাহলে দেখাবো। পারবো না। এমনি দেখালেন দেখান, না হলে চলে গেলাম। রুদ্র অধরার হাত টান দিয়ে পাশে একটু দূরত্ব রেখে বসলো, না হলে অধরা আবার বলতেও পারে অস্বস্তি হচ্ছে। রুদ্র ঘাড় ঘুরিয়ে অপলক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে রইল। অধরা এই রুম দিকে তাকাচ্ছিল, আবার নিচের দিকে নয়তো ডান পাশে। এরপর রুদ্র এই দৃষ্টি সরাতে আবার বলো, আচ্ছা কি যেন বলবেন বলছিলে? রুদ্র হেয়ালি কণ্ঠে বলো, যা দেখতে চেয়েছিলাম তা চলে গিয়েছে, একটু ধরে রাখতেন। রুদ্র হেসে বলল, তোকে রাখি যদি চাস তুই, আমি সেটা বলিনি তো। আমি? রুদ্র ওকে থামিয়ে দিয়ে জড়ানো গলায় বলল, অধরা তুই যদি একবার ওই রুদ্রের কাছে থাকা বায়না ধরিস তাহলে এই রুদ্র নেওয়াজ দুনিয়ার বিপক্ষে গিয়ে হলো তোকে ধরে রাখবে। অধরা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রর দিকে। খুব করে রুদ্র হাতটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। রুদ্র দোলনার মাঝখানে রাখা অধরার হাতের ওপর হাত রাখ। অধরার চোখ বন্ধ করে রইল কয়েক সেকেন্ড। মনে মনে যা চেয়েছিল তাই পেল, অবশ্য খুশি হয়েছে। কিছু সময় যাওয়ার পরে রুদ্র অধরাকে ছাদ থেকে চলে যেতে পারল। অধরা বায়না ধরে বলল, আর একটু থাকি, রাত হচ্ছে তো, একটু হলে কিছু হবে না। রুদ্র চট করে অধরার কোলে মাথা রেখে শুল।
আর ওর মুখ পানে তাকিয়ে বলল, মাথাটা ধরেছে, একটু টিপে দে তো। অধরা মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে শুরু করলো। রুদ্র কোনো মাথা ব্যথা করেনি। অধরা যেন মাথায় হাত বুলিয়ে দেয়, তার জন্যই বলেছে মাথাটা ধরেছে। রুদ্র কিছু একটা ভাবতে ভাবতে বলল, অধরা তোর আমার বিয়ে হলে আমাদের ছোট্ট একটা সংসার হবে। আমি অফিস থেকে ফিরবো, তুই দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি, রান্না করবি আমার জন্য, আমার সাথে ঘুরতে বের হবি, আরও কত কি। অধরা মুচকে মুচকে হাসল। পরপর রুদ্র বলল, তুই খুব চাপা স্বভাবের, ঠিক তোর বাপের মতো। আমি দেখেছি অফিসে বা বাড়িতে কোনো হাসির কথা বলে তোর বাপ যেন হাসতে গিয়ে চুপ থেকে তুইও তেমন। তবে মাঝে মাঝে হাসি ঠিক, কিন্তু ভালোবাসা প্রকাশ করিস না। অধরা ঘাড় কাত করে বলল, আচ্ছা, আমার কাছে আমার নামে অভিযোগ করছেন? করছি, 100 বার করব। কিছুক্ষণ পর রুদ্র গভীর গলায় বলে উঠল, তুমি একজন যে আমার জীবনে এসে ধীরে ধীরে আমার সব কিছু হয়ে উঠলে। অধরা মনে মনে বলল, একবার তুই একবার তুমি, আসলে বিয়ের পর যে কি বলবে আল্লাহ ভালো জানে। রাত 11:30। রুদ্র অধরাকে নিয়ে ছাদ থেকে বের হলো। অধরা আগে নামলো, রুদ্র ছাদে দরজা লাগিয়ে পরে নামলো। অধরা রুমে ফিরে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। রুদ্র তাই করলো। তবে এত সুন্দর সময় কাটিয়ে দুজনের চোখে ঘুম নেই। রুদ্র মেসেজ দিল অধরাকে, আতঙ্ক, কি করছি? অধরা এই মেসেজের অপেক্ষা করছিল। মুচকি এসে লিখলো, কি আর করবো, আপনার জন্য কফি বানাচ্ছি। আর ইউ সিরিয়াস? তোর মাথা ঠিক আছে? এই রাত্রিবেলা কফি কে খাবে? আপনার মাথা ঠিক নেই। এই রাত্রিবেলা আমি শুয়ে পড়া ছাড়া কী বা করবো? আর বলছেন কি করছি? ও, কালকে কলেজে যাবি? হ্যাঁ যাব। ওই রাকিব তোর মনে হয় তোর সাথে কথা বলার চেষ্টা করছে। আপনি কি করে জানেন? জেনেছি। কি করে? ওসব তো জানতে হবে না। ঠিক আছে, নাই জানলাম। এখন ঘুম পাচ্ছে? ওকে, ঘুমা। আমার কাছে এলে তো আর ঘুমাতে দিব না, অসভ্য লোক। তোর জন্যই তো অসভ্য হয়ে গিয়েছি। রাখিস, গুড নাইট। ওকে, গুড নাইট আতঙ্ক। আপনি চল। কি চুরি করেছি শুনি? পরে বলবো, ঘুমান। বেশ। সকালবেলা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ একটু হাঁটতে বেরোলো। সাথে রুদ্র আছে। কিছু দূর যাওয়ার পর তিনজনের সামনে এসে দাঁড়ালেন রহমান মিয়া, নেওয়াজ পরিবারের আত্মীয়। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের সাথে কুশল বিনিময় করে রুদ্রকে বললেন, রুদ্র না, কত বড় হয়ে গিয়েছো? কবে এলে? এই তো 20-22 দিনের মতো হলো। ও, ভালো হয়েছে, দেশের ছেলে, দেশে এসেছো। রহমান মিয়া আরিফ নেওয়াজকে বলল, আরিফ, অধরাকে বিয়ে দিবে না? আরিফ নেওয়াজ হালকা হেসে বললেন, হ্যাঁ দিব তো, মেয়ে মানুষ যখন, বিয়ে তো দিতেই হবে। রহমান মিয়া বললেন, আমার ছেলে রাকিবকে তো দেখেছো, ওর সাথে বিয়ের প্রস্তাব দিলাম, কি বলো আরিফ? রুদ্র তৎক্ষণাৎ সামনে এসে বলে, ওর মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। রহমান মিয়া হেসে বলেন, কি বলো রুদ্র, মজা করছো? রুদ্র সোজা গলায় বলল, না আঙ্কেল, মজা করছি না, ওকে আমি বিয়ে করেছি, ও আমার বিয়ে করাবো। রহমান মিয়া হেসে বলল, ভালো, দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। আর আরিফ, কিছু মনে করো না, আমি না জেনে প্রস্তাবটা দিয়েছি। আরিফ নেওয়াজ হেসে বললেন, না সমস্যা নেই। তিনজনে বাড়িতে ফিরে এলো। আরিফ নেওয়াজের মাঝে রুদ্রের সাথে কথা বলেনি, রুদ্রও না। তবে রুদ্র শুধু থেকে থেকে ওনাকে জ্বালাতে ইশারা করেছে। দুপুরের লাঞ্চ টাইমে রুদ্র বসেছিল ওর বাবা চাচার সাথে। আরমান নেওয়াজ বাইরে গেল। আরিফ নেওয়াজ কফি খেতে খেতে ফোনে স্ক্রল করছিল। রুদ্র চেয়ারে হেলান দিয়ে অধরার কল দিল। অধরা কল ধরতে রুদ্র আরিফ নেওয়াজকে শুনিয়ে বলল, কি গো, কী করছো? শ্বশুরের একমাত্র আতঙ্ক। আরিফ নেওয়াজ আর চোখে তাকালেন, বুঝতেও পারলেন তার মেয়েকে কল দিয়েছে। ওপাশে অধরা নাক মুখ কুচকে বলেন, গিটগিটির এত রং পাল্টায় না যতটা আপনি পাল্টান। একবার তুই, একবার আপনি, একবার তুমি। আরে রাগ করিস না, আমারই তো তুই। তোকে এক এক সময় এক একভাবে ডাকলে ভালো লাগে বলেই ডাকি। আরিফ নাজ ভরে উঠে তাকালেন রুদ্রর দিকে। রুদ্র হেসে হেসে অধরাকে বলল, তোকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না রে, এই কাজ বাজ মাথায় ধরে না। আরিফ নেওয়াজ শয়তানি হেসে বললেন, তাহলে বাবার বাড়িতে চলে যাও কেমন? অধরাও বাবার কণ্ঠ পেয়ে
তাড়াহুড়ো করে বলল, আপনি বাবার পাশে বসে কথা বলছেন? হ্যাঁ, কথা বলবে তোমার বাবার সাথে। রাখুন তো ফোন। অধরা কল কেটে দিল। রুদ্র ফিচেল হেসে আর ইবনাজকে বলল, তোমার মেয়ে না তোমার মতোই হয়েছে, প্রকাশ করে না কিছু। আর মানে আছে রুমে ঢুকতে ঢুকতে বলে, দুজনে কিছু নিয়ে আলোচনা মগ্ন নাকি? রুদ্র ফট করে বলে দিল, যৌতুক নিয়ে কথা বলছিলাম। আর ইবনাজ কপাল কুচকালেন। ভাবলেন, এই ছেলে নিশ্চয় পাগল হয়ে গিয়েছে তার মেয়ের জন্য। কখন কি বলছে তার ঠিক পাচ্ছে না। আর লাজ লজ্জা তো ভুলে গিয়েছে এই ছেলে। এই ভাবলেন, বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পর কী যে হবে আল্লাহ ভালো জানেন। রুদ্র বাড়িতে ফিরল বিকেলে, ফ্রেশ হয়ে খেতে এলো। অধরা, রুকাইয়া, আনিমা তখন নিচেই ছিল। দারোয়ান এলো একটা পার্সেল হাতে নিয়ে, বলা যায় একটা বড় বক্স। অধরাকে তিনি বললেন, মামুনি, পার্সেল আছে তোমার নামে। আনিমা এগিয়ে গেলেন। অধরা এগিয়ে গিয়ে বললেন, আঙ্কেল, এত বড় বক্স পার্সেল? ডেলিভারি ম্যান দিয়ে গেল, উপরে তোমার নাম লেখা। আনিমা অধরাকে বললেন, অর্ডার করে এখন না জানার ভান করছিস না? অধরা মাথা নাড়িয়ে বলল, আম্মু, আমি শাড়ি আর দুটো ড্রেস অর্ডার করেছি, তাই কি সেগুলো এত বড় বক্স দেবে? রুদ্র সেই খেয়ালই নেই, সে খাওয়ার মনোযোগ দিয়েছে। মনে হচ্ছে এখন খাবার থেকে কোনো জিনিস ইম্পর্টেন্ট নয়। এদিকে আনিমা তো রেগে ফুলে এক হয়ে আছে। অধরাটা খুলতে শুরু করলো। সেখানে দেখলো কয়েক প্রকার সি ফুড। অধরা একটু জোরে রুকাইকে ডেকে বলল, বড় আম্মু, দেখো সি ফুড। রুকাইয়া এগিয়ে এলো। অধরা বলল, বড় আম্মু, এগুলো মনে হয় আদ্র ভাই পাঠিয়েছে। রুদ্রর মেজাজ কেমন চড়া হয়ে গেল। খাবারের গতি বাড়িয়ে দিল। অধরা তখন রুকাইয়ার ফোন থেকে দিয়ে অধরাকে কল দিল। আদ্র কল রিসিভ করতে অধরা বলল, এই ভাইয়া, তুমি সি ফুড অর্ডার করেছো? কই না তো। মিথ্যে বলছো কেন? যা, মিথ্যে বলবো কেন? কোথায় তুমি এখন? আজ সকালে না তোমার আসার কথা ছিল? আমি আসছি, 2 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে। প্রায় 2.5 ঘন্টা পরে আদ্র এলো। তখন সন্ধ্যা সন্ধ্যা। অধরার জন্য অপেক্ষা করছিল, সাথে রুদ্র বসেছিল। আদ্র বাড়ির ভিতরে ঢুকলো, সাথে একটা বক্স নিয়ে এসেছে। রুকাইয়া এগিয়ে গিয়ে বলেন, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো মা? ভালো। তোর আসতে এত দেরি হলো কেন? অধরার যেন সি ফুড আনতে গিয়ে দেরি হয়েছে, বাস মিস হয়ে গিয়েছে, তাই আবার গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। অধরা বলল, তুমি সি ফুড এখন নিয়ে এসেছো? তাহলে ডেলিভারি ম্যান যে দিয়ে গেল সেগুলো কে অর্ডার করেছে? আদ্র সোফায় বসে বলল, কই, আমি তো অর্ডার করিনি, আমি তো ওখানে সব থেকে কিনে এনেছি। অধরা ভাবুক গলায় বলল, তাহলে কি আব্বু অর্ডার করেছে? কিন্তু আব্বু তো শুনেনি। তাহলে কি রুদ্র ভাই আপনি? রুদ্র অধরার মাথায় ঘাটটা মেরে বলল, এইটুকু বুঝতে এতক্ষণ লাগে? রুদ্র যে অর্ডার করেছে অধরা বুঝতে বাকি রইল না। আনিমা পাশ থেকে অধরাকে বললেন, এগুলো তোকে 3 বেলা রান্না করে দিব, দেখি কত খেতে পারিস। বকো না তো আম্মু। আদ্র আশেপাশে তাকে সোহাকে খুঁজছে। সোহা নিচে নেই। ইচ্ছে করে নিচে আসেনি, কারণ ওর জন্য আদ্র রাগ করে ঘুরতে চলে গিয়েছে। আদ্র ভাবছে, সোহা কি জানে না এই সময় আসবে? তবুও দেখা কেন দিচ্ছে না? এতপর আদ্র অধরাকে টেনে নিয়ে গেল উপরে। আদ্র ওর রুমে এসে অধরাকে জিজ্ঞেস করলো, সোহা কোথায় রে? রুমে আছে। ঘুমিয়ে আছে কি? না, তুমি গিয়ে দেখা করে এসো, পরে ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, ফ্রেশ হো, তাহলে আমি আসছি। আদ্র শাওয়ার নিয়ে নিচে এলো। সোহা নিচে ছিল তখন। রুকাইয়া রান্না করছিলেন, তাই সোহাকে বললেন আদ্রকে খাবার বেড়ে দিতে। সোহা তো তাই চাইছিল। ও আদ্রের পাশে এসে দাঁড়িয়ে খাবার বেড়ে দিল। আদ্র সোহার পায়ের ওপর পা রাখলো। সোহা লাজুক হাসলো। উপর থেকে রুদ্র ওদের এই দৃশ্য দেখে বিড়বিড় করে বলল, আর তো কয়টা দিন, এরপর তোরা দেখবি আমাদের রোমান্টিক দৃশ্য। বউটা আমাকে যত্ন করে খাবার বেড়ে দিবে, মিষ্টি মিষ্টি করে কথা বলবে। উফ, ভাবতে কি যে খুশি খুশি লাগছে। রাতের খাবার খেয়ে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর আনিমা 3 জনে বসে কথা বলছে। অতরা কিচেনে টুকিটাক জিনিস দেখছিল। এরপর থেকে রান্নাবান্না ফোকাস দিবে, তাই একটু একটু জিনিসগুলো দেখছিল। রুদ্র সিঁড়ির উপর থেকে একটু চড়ে অধরার উদ্দেশ্য বলল, বউ বউ ডাক পারি?
বউ তুই কার বাড়ি? আয় রে বউ ঘরে আয়, তোর জামাই তোরে দেখতে চায়। রুদ্রের এই গান শুনে ড্রয়িং রুম থেকে থাকা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর আনিমা তিনজনই অবাক হয়ে তাকিয়ে রইল। তবে আর কোনো হেলদোল নেই, যেন কিছুই বলেনি। অধরা একবার ড্রয়িং রুমে বসে থাকা বাবা চাচাদের দিকে তাকাচ্ছে, আবার রুদ্রর দিকে তাকাচ্ছে। লজ্জা লাগছে। ও মাথাটা নত করে উপরে চলে এলো। রুদ্রর মুখে ছিল বাঁকা হাসি। অধরা ওকে পাত্তা না দিয়ে হনহন করে নিজের ঘরে ঢুকে গেল। রুদ্র পিছু পিছু চলে গেল। অধরা সোজা ব্যালকনিতে চলে এলো। রুদ্র এলো। অধরা আবার রুমে ফিরে এলো। রুদ্র অধরার অন্যার মাথাটা ধরে বাচ্চাদের মতো করে বলল, শোন না, চল আমরা বিয়ে করে ফেলি। বাড়ির কেউ বিয়ে নিয়ে এগোবে না রে, আমাদেরই কিছু একটা করতে হবে। অধরা পিছনে ফিরে চোখ পিট পিট করে তাকালো আর বলল, আপনি যা শুরু করেছেন না, দেখবেন কালকে বিয়ে পড়িয়ে দিবে। রুদ্র ফিচেল হেসে বলল, তোর জন্য একটু বেহায়া হতেই হলো, তবে আই প্রমিস বিয়েটা হলে একদম সিরিয়াস হয়ে যাব। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।